এই যে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ তার জন্মকে দিয়েছে, তার জন্ম দিয়েছে আমেরিকান সাম্রাজ্যবাদ তাদের পৃষ্ঠপোষকতায়। আর বাংলাদেশের শাসক শ্রেণীর দুর্বলতা, ভুল নীতির কারণে সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং জঙ্গিবাদের জন্ম হয়েছে। এই বিপদের জন্ম হয়েছে, আজকে বাস্তব বিপদ হিসেবে আমাদের সামনে দেখা দিয়েছে। বাংলাদেশের আরেকটি বড় বিপদ হচ্ছে সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, যারা শুধুমাত্র সাম্প্রদায়িকতার জন্ম দেয় নাই, আজকে আমাদের এই দক্ষিণ এশিয়ায় তার ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে চীনকে ঘেরাও করো, রাশিয়াকে ঠেকাও, মধ্যপ্রাচ্যে তেল সম্পদকে দখল করো, প্রয়োজনে তার ভূ রাজনৈতিক পরিবর্তন। মার্কিন সাম্রাজ্যবাদ তার ভূ রাজনৈতিক পরিকল্পনাকে ব্যক্ত করেছে। আরেকটি বড় বিপদ বাংলাদেশের জন্য লুটপাটতন্ত্র। লুটপাটতন্ত্র, সাম্রাজ্যবাদ নির্ভর পুঁজিবাদী লুটেরা পথ বাংলাদেশে লুটপাটতন্ত্রের জন্ম দিয়েছে, বৈষম্যের জন্ম দিয়েছে। শ্রমিকের জীবনের শোষণের হার বেড়েছে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই, নারী অব্যাহতভাবে পুঁজিতন্ত্র দ্বারা পাঠানো হয়েছে। আজকে রাষ্ট্রের ফাঁসিবাদী প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এইরকম একটি অবস্থা আজকে বাংলাদেশে। একই সাথে বাংলাদেশে আরেকটি বড় বিপদ হচ্ছে গণতন্ত্রহীনতা। গণতন্ত্র আর উন্নয়ন পরস্পরের পরিপূরক, কিন্তু শাসক শ্রেণী যখন জনগণের উপর নির্ভর না করে আমলাতন্ত্রের উপরে, প্রশাসনের উপরে নির্ভর করে শাসন করতে চায়, তখন তারা গণতন্ত্র এবং উন্নয়নকে বিপরীতমুখী হিসেবে দাঁড় করায়। যেখানে গণতন্ত্র নেই সেখানকার উন্নয়ন মানে বৈষম্যে ভরা, সেখানকার উন্নয়ন কখনো টেকসই হয় না। উন্নয়ন মানে প্রাণ বৈচিত্র্য, মানুষকে নিঃশেষ করে দেয় নয়, সুন্দরবনকে নিঃশেষ করে দেয় নয়। আমরা যখন সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন করি, তখন আমাদেরকে কমিউনিস্টদের, বামপন্থীদের সম্পর্কে কুৎসাঘটনা করা হয়। ভুলভাবে যুক্তফ্রন্ট নির্বাচনে আমাদের ভূমিকা ছিল, ৬২ শিক্ষা আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি, ৬৯-এর গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি, ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি, সংগ্রাম করেছি। ৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আজকে যে বৈজ্ঞানিক যুক্তির উপরে, যে তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে আমরা সুন্দরবন রক্ষার জন্য রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবার লড়াই করি, কোন ভয় ভীতি দেখিয়ে এই আন্দোলন থেকে কমিউনিস্টদের, বামপন্থীদেরকে সরানো যাবে না। সংগ্রামী বন্ধুরা, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপি এই লুটেরা বৃত্তকে ভেঙে কমিউনিস্টদের বৃত্ত করে তুলতে হবে, বামপন্থীদের বৃত্ত করে তুলতে হবে, গণতান্ত্রিক বাম বিকল্প শক্তি করে তুলতে হবে। এই শক্তির প্রয়োজনীয়তা সমাজের অভ্যন্তরে আজকে অনুভূত হচ্ছে। সমাজের অভ্যন্তরে আজকে আওয়ামী লীগ, বিএনপির বিকল্প শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। যদি কোন শক্তির প্রয়োজনীয়তা সমাজে অনুভূত হয়, আজ হোক কাল হোক, সেই শক্তি জেগে উঠবেই, সেই শক্তি গড়ে উঠবেই। মানুষের কর্মকাণ্ডের ফলে, কমিউনিস্টদের কর্মকাণ্ডের ফলে যে অতীত ঐতিহ্য, সংগ্রামের ঐতিহ্য আমাদের আছে, বাংলাদেশের জনগণের যে সংগ্রামের ঐতিহ্য আছে, তার উপরে দাঁড়িয়ে একদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের যে ধারা, যে উজ্জ্বল ধারা, যে লুটেরা ধারা, সাম্রাজ্যবাদ নির্ভর ধারা, তার বিপরীতে কমিউনিস্ট বাম বিকল্প শক্তি গড়ে উঠবে। এবং আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা আমাদের শক্তিকে বহুগুণ বৃদ্ধি করে গুণে মানে শক্তিতে বৃদ্ধি পেয়ে জিতবে। সবাইকে লাল সালাম। বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য
তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির অন্যতম রূপকার সর্দার রুইন হোসেন প্রিন্স। আমি সর্দার রুইন হোসেন প্রিন্সকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধাভাজন সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম, মঞ্চ বৈশিষ্ট্য আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন নেতা, আমাদের পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য এবং বাগেরহাট অঞ্চলে দীর্ঘদিন ধরে যেসব নিবেদিত প্রাণ মানুষকে সংগঠিত করছেন মানব মুক্তির সংগ্রামে, তার অন্যতম পুরোধা আমাদের কাজী সৌরভ ভাই, উপস্থিত আমাদের পার্টির কেন্দ্রীয় নেতা ডক্টর মনোজ দাস, এস এ রশিদ, এখানে উপস্থিত আমাদের পার্টির প্রিয় কমরেড ভাই ও বোনেরা, আমাদের ভ্রাতৃপ্রতি বিভিন্ন পার্টির নেতৃবৃন্দ এবং প্রিয় বাগেরহাটবাসী। আমি কথার শুরুতেই আজকের এই উদ্বোধনী সমাবেশে যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই আমাদের দুজন নেতার কথা শুনেছেন। সময়ের কারণে আমাদের নেতৃদ্বয় খুবই সংক্ষেপে কিন্তু গুরুত্বপূর্ণ এবং মূল কথা বলে গেছেন। আমরা সন্ধ্যার আগেই শেষ করে মিছিল করব, আমার সাথেও খুব বেশি সময় নেই। সুতরাং এই সময়ে আমি আমাদের দেশের প্রেক্ষাপট সম্পর্কে দু তিনটি বিষয় সংক্ষেপে বলতে চাই। একটা কথা আমি উদ্বোধনীতে বললাম, আমাদের নেতৃবৃন্দ বললেন, আপনারা একটু চিন্তা করেন যে আমাদের এই যে দেশটা যতটুকু আগাচ্ছে কাদের কারণে? এই কথা কি কখনো আমরা আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পায় না? আমার ক্ষেত মজুরের তত্ত্বাবধায়ক সরকারের সময় 100 দিনের কাজের নিশ্চয়তা ছিল, এখন এই সরকার আমলে মাত্র 40 দিন, তাও লুটপাট হয়ে যায়। তারপরে কি এই কৃষক বসে আছে? বসে নাই। ওনারা যে স্বনির্ভরতার গল্প শোনায়, এই কৃষক কষ্ট করে তার ফসল উৎপাদন করে, যার জন্য আমরা লম্বা লম্বা কথা বলি। আর এই কৃষকের সন্তান কিশোরী কন্যা তার নিরাপত্তা দিতে পারে না, কাজ দিতে পারে না, পাঠায় শহরে গার্মেন্টসে কাজ করে, অন্যান্য জায়গায় মেহনত দেয়, সেইটা বিদেশে রপ্তানি করে আমরা ডলারের গল্প শুনি। তারা আর এই কৃষকের সন্তান বাংলাদেশে কাজ নাই, লেখাপড়া করতে পারে না বা অল্প করেছে, জমি বেচে বিদেশে পাঠায়, ওইখান থেকে ডলার পাঠায়। এবার ভেবে দেখেন তো, এই তিনটা জিনিস নাই, তাহলে বাংলাদেশে কি হইতো রে ভাই? কি হতো? যারা উপরে লম্বা চড়া লেকচার মারে, লেকচারটা কি থাকতো? থাকতো না। এইবার একটু হিসাব করেন তো, তাহলে 3 শত্রু এইটাকে কুরে কুরে খাচ্ছে। তাহলে আমি নায়ককে চিনবো, শত্রুকে চিনবো না, তা কি হয়? এই 3 শত্রু কারা শুনবেন? বেশি ব্যাখ্যা করতে চাই না। ধরুন এই উন্নয়নের গল্প একজন অসৎ ব্যবসায়ী, কারণ সৎ লোকের তো ভাত নেই আমরা জানি নাকি? তাহলে একজন অসৎ ব্যবসায়ী সে চিন্তা করে যে এই সব করিডোরে হবে না, একটা প্রজেক্ট বানায় যদি পাশ করে আনতে পারি, 1 লাখ টাকার প্রজেক্ট 1 কোটি টাকা করতে পারলে তো কেল্লা ফতে। একটা চিন্তা করে সে যায় কোথায়? যায় অসৎ সরকারি কর্মকর্তার কাছে, আমলার কাছে, যে বলে যে এরকম চিন্তা করছে, আপনি একটা প্রজেক্ট বানায় দেন, লাভ যা হবে ভাগ বাটোয়ারা করে দেবো। তখন উনি একটা প্রজেক্ট বানায় দেয়, আমলা বুদ্ধি বেশি, উনি একটা প্রজেক্ট বানায়, 2 জনে মিলে গেছে। এইবার হিসাব করে যে এই প্রজেক্ট তো পাস হবে না, তাহলে পাস করতে গেলে কাকে লাগবে? বাংলাদেশে চলে যায়। কারণ এই যে ক্ষমতা তো এখনো রাজনীতিক অনেকের হাতে, একটা অসৎ রাজনীতিকের কাছে চলে যায়, যে বলে মিয়া ভাই প্রজেক্ট বানাইছি একটু দালালি করে, কারণ ওই যে সেক্রেটারিয়েটে যায় ওনারা ভালোবাসায়, এটা তো দালালির ব্যবসা। বাংলাদেশের টাকা এত, প্রথমে ছেলেকে পাঠায়, বউকে পাঠায়, বাংলাদেশে ওই তথাকথিত ব্যবসায়ী থাকে, টাকা এইখান থেকে লুট করার জন্যে। ওনারা কানাডা একটা এলাকা বানাইছে, এলাকার কানাডার লোক নাম দিয়েছে এটা বেগমপাড়া। বেগমপাড়া মানে বেগমরা থাকে, সাহেবরা থাকে না। কোন দেশের সাহেব শুনবেন? অন্য দেশের সাহেব না, বাংলাদেশের সাহেব।
উনি মাঝে মধ্যে যান বাংলাদেশে, আসে টাকা লুট করে নিয়ে যায়, ওইটা হয়েছে বেগম পাড়া। তাহলে কি পরিমাণ টাকা বোঝেন। মালয়েশিয়ায় বানিয়েছে সেকেন্ড হোম। আর কদিন আগে মাত্র ব্যাংকে লুটপাট করে নিয়ে গেছে বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ, আর ব্যাংক হিসাবে 30,000 কোটি টাকা। ব্যাংকে ঋণ ছিল, ঠিক মতো শোধ করে নাই, দালালের পয়সা দিয়ে ওইটাকে অবলোকন করিয়েছে 50,000 কোটি টাকা। আর একটা তথ্য বেরোইছে, বাংলাদেশ থেকে এই অল্প দিনেই পাচার হয়েছে 4 লক্ষ কোটি টাকা। এবার আপনারা বলেন, তাহলে বাংলাদেশের মানুষ যদি যা আমরা আয় করি ওইটা যদি আমাদের সাথে ব্যবহৃত হতো, তাহলে আমার কোনো সন্তান না খেয়ে থাকতো না, আমার কারোর বাড়িবিহীন থাকতাম না, কারোর অসুস্থতায় বিনা চিকিৎসায় কেউ মারা যেত না। বাংলাদেশে কি সেটা হয়েছে? না, এখন বড় লোক বাড়তেছে, গরিব আরো গরিব হচ্ছে। শতকরা 5 ভাগ সম্পদ বড় লোকের হাতে, আর 95 জনের সম্পদের সমান। বৈষম্য এখনো আছে। আর সামাজিক মর্যাদা প্রতিটি মানুষের কোথায় গেছে? একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমারও লজ্জা হয়। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। আমি রহিন হোসেন প্রিন্স, আমার পরিচয় হবে দেশের নাগরিক, আমার যেই ধর্ম হোক না কেন। ও হিন্দু, আমার বন্ধু ফিলিপ কাইন সে হবে খ্রিস্টান, এটা তার ধর্মের পরিচয়। কিন্তু বাংলাদেশের মানুষ হিসাবে তার প্রধান পরিচয় হবে এদেশের নাগরিক। কিন্তু আজকে 2016 সালে এসে আমরা কি কথা বলতে পারি যে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করেছি? দুঃখের সাথে বলতে হয়, মুক্তিযুদ্ধে যেসব শহীদ জীবন দিয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে তারা যে অর্থনৈতিক ভিত্তি রচনা করেছে, তারা যে সামাজিক সাংস্কৃতিক ভিত্তি রচনা করেছে, তার বিরুদ্ধে সংগ্রাম কোথায়? ওই সংগ্রাম না করায় ওরা আজকে আওয়ামী লীগ বিএনপি সবার সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করছে, টাকা পয়সা দিচ্ছে, আর আমরা যেন মনে করছি একটা সমাধান করে ফেলবো। এটি হবে না। আজকে এইরকম একটা অবস্থায় বাংলাদেশ প্রবেশ করছে। সে একমাত্র বন হচ্ছে সুন্দরবন। এই ধরনের জলাবন, বাদাবন যাকে বলে, আর কোথাও নাই বিশ্ব ঐতিহ্য। আজকে তাকে ধ্বংসের পায় তারা চলছে। খোঁজ নিয়ে দেখেন, 2000 বিঘা জমি লুটপাট হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতা, পাতি নেতা, আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল সেই নেতারা জায়গা লুটপাট করে নিচ্ছে। আর এখন বিদ্যুৎ কেন্দ্রের নামে আর এক ধ্বংসের চক্রান্ত চলছে। আমার হাতে সময় কম, বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছে না, খালি একটা তথ্য বলি। আমি এখানে বসেই, এখন তো মোবাইলে বোঝেন দুনিয়াদারি দেখা যায়, আমি দেখছিলাম বিদ্যুতের এই গল্পটা একটু বলি, কারণ ওনারা তো একটা মূলা ঝুলাইছে বিদ্যুৎ, তাই না? বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সংকট, বিদ্যুতের গোলার একটা গল্প বলি একটু আগে আমি যেটা দেখলাম ইন্টারনেটে। গতকাল পর্যন্ত সরকার বলছে তাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হচ্ছে 12,800 মেগাওয়াট। মনে রেখেন, 12,800 উৎপাদন কতটুক করেছে ওনারাই বলছে, এটা আমার তথ্য না, 7,240 মেগাওয়াট। তার মানে এবার অঙ্ক করেন, 40% যা উৎপাদন করতে পারে তার 40% উৎপাদন হচ্ছে না। এটাই সাধারণভাবে হয়। সাধারণভাবে যদিও আমরা জানি 25% উৎপাদন হয় না। অঙ্ক নিশ্চয়ই আপনারা বুঝবেন। মানে যত মেশিন আছে কিছু মেশিন বন্ধ রাখতে হয়, নষ্ট থাকে, ধরে নিতে হয় 25% উৎপাদন হবে না, আর বাকি উৎপাদন হবে। কিন্তু এই সরকার তাও করতে পারছে না। পারছে না কেন জানেন? রেন্টাল, কুইক রেন্টাল, নানা নামে তড়িঘড়ি করে যা করছে ওইটা চলে না, অচল। এইবার আপনি বলেন 1320 মেগাওয়াটের মূলা ঝুলাইছে, ওইটা যখন যদি হয়, হবে কিনা আমি একটু পরে বলবো, ওইটা যদি হয় তখন আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে সরকারের ভাষায় 20,000 মেগাওয়াট। এইবার যারা অঙ্কের লোক, ক্লাস 3-র ছেলে মেয়েরা বুঝবে, 20,000 মেগাওয়াটের মধ্যে 1320 মেগাওয়াট মানে কয় পার্সেন্ট? 5%, 6%, 7%। আমরা এটা হিসাব করে দেখিয়েছি। 16 কোটি মানুষকে এটা ভাগ করে দিলে, ওই যে এখন একটা ডিম লাইট জ্বলে না, ওই ডিম লাইটও জ্বালানো যাবে না প্রত্যেকের বাড়িতে। তাহলে এই বিদ্যুতের তকমা জ্বলায় কেন আমার সুন্দরবন সুন্দরবনের দিকে যাবে না? এইবার সরকার রিপোর্ট পড়েন, সরকার রিপোর্ট বলছে 4 মাস বাতাস সুন্দরবনের দিকে যাবে। ইউনেস্কো, জাতিসংঘের একটা সংস্থা, তারা নতুন তথ্য দিয়েছে, এটা আমরা জানতাম না, এখন জানলাম। বলছে যে ওই যে চিমনি বড় করতেছে, আগে তো বাতাস শহরের দিকে আসতো, এখন বড় চিমনি
ওই সুন্দরবনের হেরিটেজ অঞ্চল সহ এমন ভাবে আঘাত আনবে সুন্দরবন ধ্বংস হবে। এই তো তাদের কথা। উনি বললেন বিদ্যুৎ উৎপাদনের খরচ এত হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনার চারপাশে যারা চেলাচমন্ডা আছে তাদেরকে সামলান, কারণ আপনার সাথে আমার এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা হয়েছে। আমি সেদিনও আপনাকে বলেছিলাম যে আপনি সঠিক তথ্য পাচ্ছেন না, আপনি আমার নতুন কথা বলেন, বাংলাদেশকে ধ্বংস করেন। এই ধ্বংস আমরা মেনে নেব না। আপনার হাতে সুন্দরবনের যে যে পরোয়ানা জারি হয়েছে ধ্বংসযজ্ঞ, ওইটা বাংলার মানুষ মানবে না। সুতরাং আমরা বলবো শেষ বিচারে কৈফিয়ত আপনাকে দিতে হবে। প্রতিটি কথার উত্তর দিয়েছি 10 পয়েন্টের। 10 পয়েন্টে আমার হাতে সময় নেই, ব্যাখ্যা করতে পারছি না। আরেকজন বিদেশের থাকা বিশেষজ্ঞ, তিনি 15 দিনের জন্য বাংলাদেশে এসে একটা লেকচার মারতে আসছেন। তা আমাদের দেশের বিশেষজ্ঞতা বলে ওই আকরাম পয়েন্টে বড় জাহাজ ভিড়ে পড়ে যে আসবে, এটা আসলে টেকনিক্যালি পারবে না। যারা একটু শিক্ষিত লোক বুঝবেন, এটা কিন্তু আমরাও জানি যে টেকনিক্যালি পারবে না, ইচ্ছা করলেও পারবে না এটা করতে। উনি বলে যে ভাই খারাপ বলেন নাই, তা ঠিক আছে। এরপরে টকশো উনি বলে ফেলছে, ইউটিউবে পাওয়া যায়, 3য় মাত্রায় দেখবেন 27 অগস্ট। উনি বলছেন যে হ্যাঁ প্রিন্স সাহেব যেটা বলছেন ওইটা তো কঠিন, তাহলে পায়রা বন্দর দিয়ে আনবো অথবা বাই রোড দিয়ে আনবো। আমি বললাম ওই অনলাইন টকশোতে থলের বিড়াল বেরিয়ে গেছে। উদ্দেশ্য ছিল ফুলবাড়িতে ধ্বংসযজ্ঞ করে কয়লা বাই রোডে আনবেন। এইখানে কাজ করবেন, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, দেশের স্বার্থে হবে না, ইন্ডিয়ায় বিক্রি হবে, আর কয়লা চলে যাবে ইন্ডিয়ায়, পাচার হবে। আমরা ফুলবাড়ি রুখে দিয়েছি, এখন নতুন নাটক শুরু করেছেন, এই নাটকে কাজ হবে না। উনি টকশোর পরে বলে ভাই